স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। প্রবাসীদের কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালদের খপ্পরে না পড়ে দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে বিদেশে যেতে ইচ্ছুকদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈধ চ্যানেল ও রেমিটেন্স পাঠানো 110 প্রবাসীকে সিআইপি মর্যাদা সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এখন অনুষ্ঠানের সভাপতি এটা আরেকটি কথা প্রমাণ করে আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। 2009 থেকে 21 তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার পার করছে এক যুগ। দীর্ঘ সময় বাংলাদেশে অর্থনীতি সূচক ঊর্ধ্বমুখী হয়েছে, অবকাঠামো খাতে দৃশ্যমান হয়েছে অভাবনীয় উন্নয়ন, কমে এসেছে দারিদ্র্য, বেড়েছে কৃষি উৎপাদন। শাহালি জয়ের রিপোর্ট। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পার করছে টানা তৃতীয় মেয়াদ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে সরকার। এক যুগে অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য মধ্যম আয়ের তালিকায় নিজেদের স্থান করে নেয়া। এই সাফল্যের উপর ভর করে সরকারের লক্ষ্য 2041 সালে উন্নত দেশের কাতারে নিজেদের নাম লেখানো। যে পরিমাণ প্রবৃদ্ধি ঘটেছে এই পুরো 50 বছরে, তার 73% ঘটেছে এই গত 12 বছরে। 3 গুণেরও বেশি বেড়েছে আমাদের রেমিটেন্স, রিজার্ভ বেড়েছে প্রায় 6 গুণেরও বেশি, মূল্যস্ফীতি স্থিতিশীল ছিল 5-6 মধ্যেই রয়ে গেছে, মাথাপিছু আয় বেড়েছে অনেক গুণ। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হয়েছে তৃণমূলের প্রান্তিক জনগণ। বিদ্যুৎ সেবার আওতায় প্রায় 100% মানুষ। অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন পদ্মা সেতু। দ্রুত গতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মতো অন্তত 10টি মেগা প্রকল্প। একমাত্র পদ্মা থেকে আমরা 1% জিডিপি যোগ করব। অন্যান্য প্রকল্প থেকেও যদি এরকম ভাবে আমরা জিডিপি যুক্ত করি, তাহলে কল্পনা করুন যে আগামী 2 বছরের মাথায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার কি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নির্ধারণের পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়েছে কোনো ধরনের বিবাদ ছাড়াই। ফলে খুলে গিয়েছে সমুদ্র অর্থনীতির দুয়ার। তবে বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অন্যান্য দেশের মতো কিছুটা বেসামাল হয় বাংলাদেশের অর্থনীতিও। সরকার বলছে এই সংকট কাটিয়ে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের। যেখানে অন্যরা নেগেটিভ মাইনাস প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেখানে আমরা পজিটিভ, এবং এই বছর 6 মাস পার হয়ে গেছে, যা রিপোর্ট পাচ্ছি আমাদের পজিটিভ ট্রেন্ডটা আর বেটার হচ্ছে। যেমন রপ্তানি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে। এক যুগ সময়ে রাজনীতির মাঠে চড়াই উতরাই থাকলেও ফসলের মাঠে হার মানেনি বাংলার কৃষক। খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশের নাম ধান, মাছ, সবজি উৎপাদনকারী দেশগুলোর তালিকার শীর্ষ কাতারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টানা ক্ষমতার এক যুগে পা রাখছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। অর্থনীতির রাজনীতি বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময়ে সরকারের বড় সফলতা মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান বাস্তবায়ন। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে বড় ভূমিকা রেখেছে এসব প্রকল্প। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী সিদ্ধান্ত তাক লাগিয়েছে বিশ্বকেও। লাকমিনা জিসমির সময় রিপোর্ট।
নানা প্রতিকূলতা পেরিয়ে দিগন্তের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। ৪২টি খুঁটির উপর ৬.১৫ কিলোমিটারের এই সেতু কেবলই একটি সেতু না, বাংলাদেশের মাথা নত না করার প্রতীক। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণাঞ্চলের জনপদ। করোনার ছবলে কিছুটা থমকে গেলেও থেমে নেই রাজধানীর ৩ মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজেকশন বিআরটি। যানজটে নাকাল ব্যস্ত রাজধানীতে স্বস্তি ফেরাবে সরকারের এই প্রকল্পগুলো, পাল্টে যাবে ঢাকার পুরো দৃশ্যপট। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023 জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। রাজধানীতে আরেক মহাকর্মযজ্ঞের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। করোনাকালেও থেমে থাকেনি 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্প, যা শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবেন বিশ্বের নানা প্রান্তে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের। 2026 সাল নাগাদ জাহাজ ফিরতে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। 2022 সালে প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের নেতৃত্বে টানা সরকার গঠনের বড় সুফল মেগা প্রকল্পগুলো, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা চালু হবার সাথে সাথে সেখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, এফডিআই যাবে। একইভাবে পায়রা বন্দর যদি শেষ করতে পারি তাহলে পদ্মা ব্রিজের আমরা সুযোগটা নিতে পারবো। আজকে পদ্মা ব্রিজ ছোট মাঝারি ক্ষেত্রের শিল্পে বিপ্লব ঘটাবে। নেতৃত্ব না থাকলে কোনো দেশে কোনোদিন কোনো উন্নয়ন হয় না। ওই সময় ছিল বঙ্গবন্ধু, এখন অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে, সেই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ। দেশের মানুষের মাথাপিছু আয় এবং জীবনমান উন্নয়নের পাশাপাশি বিশ্বের বুকে উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন করোনার ধাক্কা সামলে মেগা প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গেল 2 বছরে কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। একই সঙ্গে জাতীয় অর্থনীতির বড় একটি অংশের যোগান আসবে এখান থেকেই, এমন মত বিশ্লেষকদের। এরই মধ্যে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শুরু হয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমি মালিকরাও। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গেল 2 বছরে এখানে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে 3 লক্ষ কোটি টাকার অধিক বিনিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে এসব প্রকল্পে প্রায় 14,000 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে 5,694 কোটি 61,47,000 টাকা। এর মধ্যে 3,610 কোটি টাকার চেক দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। কোনো হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমির মালিকরা। আমরা যেগুলা ক্লিয়ার আছে ওই দাগগুলো আমরা চেকগুলা সুন্দরভাবে তুলতে পারতেছি। আমি যে টাকাটা বুঝে পাইছি, জেলা প্রশাসকের থেকে যে কোডা এসে আমার কোনো হয়রানি হয়তো হয়নি। মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। 2008 সনের পর থেকে এই মুহূর্তে আমাদের চলমান অধিগ্রহণ মামলা সংখ্যা 77 এবং এতে যে পরিমাণ ক্ষতিপূরণের টাকা রয়েছে তার সিংহভাগ আমরা দিয়ে দিয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই জনগণকে যে তারা যেন তাদের নিজেদের আবেদনটা নিজে করেন, নিজে নিয়ে আসেন এবং নিজের টাকা নিজে বুঝে নেন। আমরা সেই আহ্বান জানাবো। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার, আর উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পাবে এই স্থান, এমন অভিমত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকার বেশি। সম্প্রতি অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত তার একটি গবেষণামূলক বইতে এসব তথ্য দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, মৌলবাদের এই মুনাফা উগ্রবাদ ছড়ানোর বড় হাতিয়ার। এই প্রেক্ষাপটে সিআইডি প্রধানের দাবি, সন্দেহভাজন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর উপর সার্বিক নজরদারি আছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। গত প্রায় 2 দশক ধরে আলোচনায় মৌলবাদের অর্থনীতি। বিষয়টি প্রথম সবার নজরে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত। সম্প্রতি তার নতুন বই বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্রতে তিনি তথ্য প্রমাণ দিয়ে লিখেছেন, 2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকার বেশি। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ ব্যাখ্যা করেছেন কিভাবে মৌলবাদীরা অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করেছেন। হসপিটালের নামে বলেন, ইন্স্যুরেন্সের নাম বলেন, ব্যাংকের নামে বলেন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নামে তারা বিনিয়োগ করছে। আর যেহেতু এটা একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন, কাজে তাদের বিভিন্ন স্তরে যারা নেতাকর্মী আছে তাদেরকে মাসোয়ারা দেওয়া হয়। যে মৌলবাদের অর্থনীতি, ওই অর্থনীতি জঙ্গিবাদের অর্থনীতিও বটে একই সঙ্গে। অধ্যাপক আবুল বারকাত তার বিশ্লেষণে দেখিয়েছেন কিভাবে ত্রিভুজ কৌশলে মৌলবাদের রাজনীতি ও উগ্রবাদ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সেই সূত্রে নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, শক্তিশালী মৌলবাদী অর্থনীতি সবসময় জঙ্গিবাদে ব্যবহার হওয়ার শঙ্কা থাকে। এই যে মৌলবাদের অর্থনীতি যে কথাটি বললেন, যেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ সরানোর সবচেয়ে বড় একটি শক্তি, তাকে কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি এবং অর্থনৈতিক শক্তি বিস্তার লাভ করছে বিধায় তাদের সাংগঠনিক যে নীরব তৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান জানান, জঙ্গি অর্থায়ন বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে তারা। এই ফান্ডিং এর এগেইনস্টে কিন্তু অল আউট এফোর্ট নেওয়া হয়েছে। অনেকগুলো এজেন্সি টাকা নিয়ে আসতো, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলি ব্যাংক এটাতে জড়িত ছিল, সেই ব্যাংকগুলোকে ইন্টারন্যাশনালিও জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট BFIU আমাদেরকে সরাসরি সহযোগিতা প্রদান করে আসছে। জঙ্গিবাদে যাতে বাইরে থেকে অর্থায়ন হতে না পারে, এই জন্য আমরা অত্যন্ত সচেষ্ট আছি। বিশ্লেষকরা বলছেন, নানা কৌশলে রং বদলে উগ্রবাদীরা বিভিন্ন দল ও সংগঠনে আত্মগোপনের চেষ্টা করছে। সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এই কালসাপ কিন্তু বেড়ে উঠছে, বিস্তার ঘটছে, দুব্ব গাছের নিচে বেড়ে উঠছে। আমরা হয়তো কেউ টের পাচ্ছি, কেউ টের পাচ্ছি না, অথবা টের পেয়েও যেটা করণীয় সেটা আমরা করছি না। সেটা আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ নিয়ে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য তার। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অদূরদর্শিতা, লুটপাট নীতির কারণে ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার থেকে উত্তরণের জন্য সরকারকে অনতিবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ, মূল্য সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নিউজ 24 সংবাদের সময় হলে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিনের রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারতের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা না থাকার বিষয় নিশ্চিত করেছে ব্রাজিলও। এদিকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে পুরো দমে কাজ চালাচ্ছে চীন। আর করোনা আক্রান্তদের 21 থেকে 28 দিনের মধ্যে ফাইজার টিকার 2টি ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবিরামিনের ডেস্ক রিপোর্ট। ভারতের ভ্যাকসিন রপ্তানির বিষয়ে আবারও আশার আলো দেখালো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মঙ্গলবার এক প্রতিবেদনে তারা জানায়, নয়াদিল্লির টিকাদান কর্মসূচি শুরুর 2 সপ্তাহের মধ্যেই রপ্তানি শুরুর আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। টিকাদান শুরুর 14 দিনের মধ্যেই দক্ষিণ এশীয় কয়েকটি প্রতিবেশী দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে, যার কিছু থাকবে উপহার হিসেবে, আর বাকিগুলো সরবরাহ হবে প্রায় ভারত সরকারের কেনা দামে।
মঙ্গলবার ব্রাজিল সরকার জানিয়েছে ভারতের কাছ থেকে টিকা ক্রয়ের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেখছেন না তারাও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে জানুয়ারির মাঝামাঝিতেই ভ্যাকসিনের চালান পাবার প্রত্যাশা করছে তারা। দেশে দেশে ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে পুরোদমে টিকা উৎপাদনের কাজ চালাচ্ছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ। বর্তমান ওয়ার্কশপটি বছরে 12 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে করোনা মহামারী মোকাবেলার লক্ষ্যে যুক্তরাজ্যে এরই মধ্যে 13 লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যার মধ্যে শুধু ইংল্যান্ডে টিকা পেয়েছে 11 লাখ মানুষ। আর কোভিড আক্রান্ত রোগীরা ফাইজারের টিকা গ্রহণ করলে 3 থেকে 4 সপ্তাহের ব্যবধানে 2টি ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সীমিত টিকা সরবরাহ থাকায় উচ্চ ঝুঁকিগ্রস্ত ছাড়া আপাতত ভ্রমণকারীদের তা না নেয়ার আহ্বান জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24। 24 ঘন্টায় বিশ্বে আরও 6,82,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 13,054 জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 8,68,00,000 আর 18,74,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের সময়সীমা বাড়িয়েছে জার্মানি। এদিকে করোনার উৎপত্তি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছে WHO। নিবির আমিনের আরেকটি রিপোর্ট। 24 ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে আরও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে 3,499 জনের মৃত্যু ও 2,02,000-এর বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আবারও 1,000-এর অধিক মৃত্যু দেখেছে ব্রাজিল, আক্রান্ত 57,000-এর অধিক। আর 265 জনের মৃত্যু ও 17,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। মহামারী মোকাবেলায় অনেক দেশই নতুন বছরে হেঁটেছে লকডাউনের পথে। ব্রিটেনে জারি করা লকডাউনকে বিরোধী দল লেবার পার্টিও সমর্থন করছে বলে মঙ্গলবার জানিয়েছেন দলীয় নেতা কেইর স্টারমার। ব্যাপক হারে সংক্রমণ বাড়ায় জার্মানির লকডাউনের মেয়াদ জানুয়ারির শেষ পর্যন্ত বর্ধিত করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইসরায়েলেও আরও কঠোর হয়েছে লকডাউন। এদিকে করোনার উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে এবার চীনের বিরুদ্ধে এসেছে বাধা দেওয়ার অভিযোগ। WHO জানিয়েছে হুবেই প্রদেশে উহানে তাদের তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি জিনপিং প্রশাসন। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। নতুন ইউটার্ন করায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে রাজধানীর বনানী রোডে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব, তার সঙ্গে যুক্ত হচ্ছি। বিপ্লব, এই ইউটার্ন নিয়ে যে যানজটের সৃষ্টি হচ্ছে, তো সড়ক ব্যবহারকারীরা এটা নিয়ে কি বলছে? আরিফা, ধন্যবাদ। যেটি বলছিলেন যে রাজধানীর যে যানজট, সেই যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা। এর মধ্যে কিন্তু রাজধানীর বেশ গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে এই বনানী বলেন, উত্তরা বা গুলশানের মতো এরকম জায়গাগুলোতে প্রধান সড়কে বেশ কিছু ইউলুপ করা হয়েছে। আপনি যে হয়তোবা সেটি দেখেছেন আপনি, এই ইউলুপগুলোতে আসলে যানজট নিরসনের যে উদ্যোগের জন্য নেওয়া হয়েছে, কিন্তু এর ফলে সড়ক যে একটু সরু হয়ে যাওয়াতে কিন্তু কিছুটা যেমন যানজটের যে ভোগান্তি, সে ভোগান্তি যেমন বেড়েছে, একই সাথে কিন্তু আসলে এই ইউলুপগুলো আসলে কতটুকু কার্যকরী ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু বিষয়ে ব্যাপার। কারণ আমরা কিন্তু যে ইউলুপে দাঁড়িয়ে আছি, বনানীর চেয়ারম্যান বাড়ি, সেই ইউলুপের যে জায়গায় বনানীতে কিন্তু এমনিতেই কিন্তু যে যানজট, সেই যানজট কিন্তু নিত্যদিনে, সেটা আমরা জানি। বিশেষ করে বনানী যে কবরস্থান, সেই কবরস্থান থেকে শুরু করে যেই আপনার এখানে বনানীর যেই সিগন্যাল পয়েন্টগুলো রয়েছে বা এখানে মহাখালী যে সিগন্যালটি রয়েছে, সেখানে কিন্তু এমনিতে কিন্তু যানজট কিন্তু সবসময় কিন্তু থাকে, সেটা আমরা জানি। কিন্তু এই যে ইউলুপগুলো করেছে আসলে যাতে করে কেউ স্বাচ্ছন্দ্যে যদি কেউ গাড়ি ইউটার্ন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই লুপগুলি করেছে। কিন্তু আমরা এখানে বেশ, আরিফা, বলতে গেলে আমরা প্রায় 30 মিনিট হয়েছে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি।
30 মিনিটে হয়তো বা আমরা হাতে গোনা 2 থেকে 3টি গাড়ি ইউটার্ন করেছে এমন কিন্তু আমরা দেখছি। অর্থাৎ এখানে আসলে ইউটার্ন করার যে প্রয়োজনে যে কতটুকু গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল আসলে এটা যারা সংশ্লিষ্ট রয়েছে, যারা টেকনিক্যাল পার্সন রয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা, তারাই বেশ ভালোভাবে জানবেন। কিন্তু একই সাথে কিন্তু গত কয়েক সপ্তাহ অর্থাৎ এই লুপটি চালু হওয়ার পরবর্তীতে গত 1 সপ্তাহে কিন্তু এখানে কিন্তু যানজট কিন্তু বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনি দেখছেন যে বেশ যে একটি চওড়া রাস্তা ছিল এই চেয়ারম্যানবাড়ি এলাকায় বনানীর থেকে শুরু করে মহাখালী যেতে, কিন্তু রাস্তাটি কিন্তু একটু কিন্তু সরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আসলে এই বিষয়টা নিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা আসলে সাধারণ সচেতন নাগরিক রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে আসলে এই ইলুপটা এখানে কতটুকু কার্যকরী, সেই ক্ষেত্রে বিষয়টি আসলে ভেবে দেখা প্রয়োজন। তো আসলে এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আরিফা। বিপ্লব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তালুকদার বিপ্লব বনানীর যানজটের চিত্র তুলে ধরেছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নতুন বছরের শুরুতেই বাজিমাত করছে দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন পর ঢাকার বাজারে লেনদেনও ছাড়িয়েছে 2000 কোটির ঘর। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইপিও নীতিমালা পরিবর্তনের জন্য আরও 4-5 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। সুলতান আহমেদের রিপোর্ট। বিদায় নিয়েছে করোনা মহামারীর বছর 2020 সাল। নতুন বছরের শুরু থেকেই মিলছে অর্থনীতি বেগবান হওয়ার পূর্বাভাসও। পুঁজিবাজারে যেন তারই ছোঁয়া লেগেছে। 2021-এর শুরুর 3 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে 207 পয়েন্ট। সেই সাথে খরা কেটেছে লেনদেনেরও। বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করতে হলে তাদের বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। তার পরিমাণ কমপক্ষে 20,000 টাকা। দেখা যেত এক শ্রেণীর লোকজন যারা অনেক অ্যাকাউন্ট খুলে এই বেনিফিটটা প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট করে টাকাটা ড্রেইন আউট করে নিয়ে যেত। বাট এখন যেটা হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী সকলেই তারা কিন্তু যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে তারা এই বেনিফিটটা পাবে। বছরের প্রথম 3 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2221 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল মাত্র 100 থেকে 150 কোটির ঘরে। ডিএসসির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 4,68,000 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল 3,11,000 কোটি। তবে এরপরও সাবধানী বিনিয়োগের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ডিভিডেন্ড পে আউট 5 বছরে কি আসে হিস্ট্রিটা দেখে, তারপরে আপনার ইপিএস দেখবে, স্পন্সরদেরকে দেখবে, তার সাথে আপনাকে যেটা দেখতে হবে গ্রোথ কেমন সেই কোম্পানি সেটা দেখতে হবে, এনএভি দেখতে হবে। পুঁজিবাজারে এখন প্রায় 24 লাখ বিও হিসেব। ন্যূনতম বিনিয়োগ বেঁধে দেয় কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বাড়তে পারে প্রত্যাশা বিএসইসির চেয়ারম্যানের। হ্যাঁ, কেউ যদি এখানে এই লাভ করতে চায় তাকে আমরা একটা মিনিমাম বিনিয়োগ থাকতে হবে বলে দিয়েছি। এর মাধ্যমে আমাদের মার্কেটে আরো বড় অঙ্কের বিনিয়োগ আসবে এবং যারা সত্যিকার অর্থে বিনিয়োগকারী তারাই এই সুবিধাটি পাবেন বলে আমরা মনে করি এবং সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে। এছাড়া সারা দেশে বিনিয়োগ শিক্ষা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।